জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সানিম রিথা। মাইলস্টোন ট্র্যাজেডিতে ভর্তি রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার রাতে 10:45টার দিকে বার্ন ইনস্টিটিউটে পৌঁছান তিনি। দগ্ধ রোগীদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের সাথে বৈঠক করেন তিনি। এরপর 10:30টার তার গাড়ি বহর বেরিয়ে যায়। প্রধান উপদেষ্টার বার্ন ইনস্টিটিউটে রোগীদের দেখতে যাওয়ার খবরে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। শনিবার আরও দুজনের মৃত্যুর পর মাইলস্টোন ট্র্যাজেডিতে এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 35 জনে। এখনও বার্নে চিকিৎসাধীন 36 জনের মধ্যে সংকটাপন্ন 4 জন আর গুরুতর অবস্থায় রয়েছেন 9 জন। মাইলস্টোন ট্র্যাজেডিতে এবার চলে গেলেন বার্নে চিকিৎসাধীন 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ও স্কুলকর্মী মাসুমা। আর এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 35 জনে। শনিবার দুপুরে ব্রিফিংয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসাধীন 36 জনের মধ্যে সংকটাপন্ন 4 জন আর গুরুতর অবস্থায় আছে 9 জন। এর আগে সকালে 7ম শ্রেণীর শিক্ষার্থী 13 বছরের জারিফ ফারহানের মৃত্যু হয়। জারিফের পর মাইলস্টোনের স্কুল স্টাফ 38 বছর বয়সী মাসুমাও না ফেরার দেশে পাড়ি জমান। শিক্ষার্থী জারিফের শ্বাসনালী সহ শরীরে প্রায় 40% দগ্ধ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বেলা 12:30টার দিকে জারিফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কিছুটা দুঃসংবাদ আমাদের জন্য যে দুইটা রোগীকে আমরা আজকে হারিয়েছি, একজনকে সকাল 9:30টায় আর একজনকে 10টার দিকে। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। সেই 2 জন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুবরণ করা জারিফ ফারহানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। শনিবার বিকেলে বাদা আছর জানাজা শেষে উত্তরা 12 নম্বর সেক্টরে কবরস্থানে জারিফ ফারহানকে দাফন করা হয়। দাফন শেষে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল জারিফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। শনিবার সকাল 9:15টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান মাইলস্টোনের 7ম শ্রেণীর এই শিক্ষার্থী। জারিফ ইংরেজি ভার্সনে অধ্যয়নরত ছিল। আগামী 5 দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 13টি রাজনৈতিক দলের সাথে মতবিনিময় শেষে এ কথা জানিয়েছেন অধিকাংশ দলের নেতারা। একই সাথে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন তারা। শনিবার বিকালে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন 13টি রাজনৈতিক দলের নেতারা। বৈঠক শেষে একে একে বের হয়ে আসেন দলগুলোর নেতারা। এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান জুলাই সনদ ঘোষণার সাথে নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। আর 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার জানান আগামী 5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা নিয়ে ঘোষণা দেবেন বলে আভাস দিয়েছেন। নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিশিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে শাপলা চত্বরে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তের
ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এই ঘটনায় সব তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা করার দাবি জানান হেফাজতের নেতারা। শাপলা চত্বরে হামলার বিষয়ে প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধান করারও দাবি জানান তারা। এছাড়া ফ্যাসিবাদ শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। দেশ বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, গোটা জাতি এই মুহূর্তে ক্রান্তিকাল অতিক্রম করছেন। সবাই মিলে গণতন্ত্রে উত্তরণের পথ খুঁজছে। দেশে রাজনৈতিক শূন্যতা ও প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, গণতন্ত্রে ফিরিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য। বলেন, যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় দেশের স্বার্থের সাথে তারা কোনো সম্পর্ক নেই, তারা বিদেশিদের ভাষায় কথা বলছে। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। এদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন শুল্ক আলোচনা দলগুলোকে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন। শনিবার সিরডাপ মিলনায়তনে গ্রন্থ প্রকাশনা ও আলোচনা সভায় তিনি বলেন, বর্তমানে রাষ্ট্র কাঠামো এবং অর্থনীতির শূন্যগত পরিবর্তন দরকার। গেল 15 বছরেও গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। অর্থনীতি ও রাষ্ট্র কাঠামো মেরামতে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে। পলিটিক্যাল পার্টি আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করবো, এটাকে এইভাবে ঠিক করবো, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে, সেই পার্লামেন্টে তার আপনার জবাবদিহিতা থাকবে, আমলাদের জবাবদিহিতা থাকবে, কারো কোনো জবাবদিহিতা নেই কোথাও। মুক্তিযুদ্ধের কৃতিত্ব যেমন শেখ হাসিনা ও তার পরিবার কুক্ষিগত করেছে, তেমনি জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব বিএনপি কুক্ষিগত করতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে চট্টগ্রামে জিএসসি কনভেনশন হলে পেশাজীবীদের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, বিএনপি অভ্যুত্থানকে সমগ্র জাতির অর্জন হিসেবেই দেখতে চায়। অনুষ্ঠানে চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন জামায়াতকে ইঙ্গিত করে বলেন, অতীতের স্বৈরাচারের সাথে আঁতাতের ইতিহাস সবার জানা। পরে আমির খসরু তার বক্তব্যের আন্দোলনে খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি এবং তারেক জিয়াকে আন্দোলনের মূল নায়ক বলেও অভিহিত করেন। আপনাদের জনপ্রিয়তা আমাদের তো দেখা আছে, আপনাদের চরিত্র সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা এখন বলি না, কাজেই ওই স্বৈরাচারের দোসর কারা ছিলেন সেটিও কিন্তু হিসাব করে দেখতে হবে। জুলাই বিপ্লবের কথা বলতে গিয়ে আমাকে পুরো 16 বছরের আন্দোলনের যে অবদান, যাদের অবদান শুরু হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে। আসলে আন্দোলনের নায়ক তো ছিলেন তারেক রহমান, আন্দোলনের মূল নায়ক হচ্ছে তারেক রহমান, এবং সবচেয়ে বেশি দিন আত্মত্যাগ সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এইটা দিয়ে শুরু করতে হবে।
শেখ হাসিনার বিচার করা সম্ভব না হলে জুলাইয়ের শহীদদের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার বিচারের কাজ অন্তর্বর্তী সরকার করলেও বিচার সম্পূর্ণ হবে নির্বাচিত সরকারের হাত ধরে। তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে মানুষরূপী দানব এবং হিটলারের অনুসারী। শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না উল্লেখ করে বলেন, শেখ হাসিনা ও বিচারপতি খায়রুল হক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করেছে। জুলাই যারা প্রাণ দিয়েছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে, তার একমাত্র দায়ী ব্যক্তি এই হাসিনা, খায়রুল হক এবং দল হিসাবে আওয়ামী লীগ। আগামী দিনেও এই খুনি, লুটেরা, হত্যাকারী, গণহত্যাকারী, স্বাধীনতা বিপন্নকারী হাসিনা, আওয়ামী লীগ এদেরকে মাফ করার কোনো প্রশ্নই ওঠে না। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে আগামী নির্বাচনের নতুন চ্যালেঞ্জ জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে খুলনায় নির্বাচন ও প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জানান, এখন এআই প্রযুক্তি ব্যবহার করে অনেকের বক্তব্য হুবহু নকল করা হচ্ছে। যাচাই বাছাই না করেই সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা। এছাড়া নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতি প্রয়োগের বিষয়ে জানান, সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতি অনুসরণ করবে কমিশন। গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশের ভবিষ্যৎ অন্ধকার উল্লেখ করে সিইসি জানান, কমিশনের প্রতি জনগণের আস্থা ফেরাতে কাজ করছে কমিশন। সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে খুলনা নির্বাচন কমিশন ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সিএসি। বহুবিধ চ্যালেঞ্জ আছে এবং নিত্য নতুন কতগুলো চ্যালেঞ্জ এখন আমাদের সামনে দেখা দিয়েছে, যেগুলো আগে এত এইভাবে ছিল না। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কিভাবে এটা অ্যাড্রেস করা যায়। আমরা সবাই মিলে জাতিকে একটা ক্রেডিবল, দেশের জন্যই এটা এর দরকার। যদি আমরা একটা ক্রেডিবল সুষ্ঠু নির্বাচন দিতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উইল বি আনসার্টেইন। এনসিপিতে যোগ দিন, সব সমস্যার সমাধান হবে। যারা ফ্যাসিস্টদের আশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, শুদ্ধি অভিযান শুরু করতে হবে নিজেদের ঘর থেকে। জুলাই অভ্যুত্থান ও ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকার মৌলিক সংস্কার ভিত্তিক জুলাই সনদের কথা বলেন সদস্য সচিব আখতার হোসেন। পরে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। জুলাই পদযাত্রা উপলক্ষে দুপুর থেকেই কিশোরগঞ্জে বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে পদযাত্রা ও সমাবেশের স্থলে আসতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। সন্ধ্যা 7:30টায় নাহিদ ইসলামের নেতৃত্বে পুরাতন স্টেডিয়াম এলাকায় লোকারণ্য হয়ে পড়ে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান থাকতে হবে। নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না। নিজের ঘর থেকে শুদ্ধ অভিযান শুরু করতে হবে। স্বৈরাচারের দোষররা এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। এই কিশোরগঞ্জে অনেক মামলার আসামিকে এখনো গ্রেফতার করা হয়নি। আমার শহীদ পরিবারদেরকে এখনো হুমকি দেওয়া হচ্ছে, আহত যোদ্ধা ভাইদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলোর ঐক্য হবে বলে জানিয়েছেন খেলাফতে মজলিসের মহাসচিব ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিটি আসনে ইসলামী দলগুলোর ঐক্যের একক প্রার্থী থাকবে। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারেননি। সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণাসহ 5 দফা তুলে ধরেন খেলাফতে মজলিসের মহাসচিব।
আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি ভোট বাক্স থাকবে, আর যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম। শনিবার বিকালে নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত এক সমাবেশে কথা বলেন তিনি। সমাবেশে জামায়াত ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ সমমনা বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় চাঁদাবাজ, খুনি, ধর্ষণকারীদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেন মোহাম্মদ রিজাউল করিম। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হতে হবে। একটি দল সংস্কার চাচ্ছে না বলেই নির্বাচন বিলম্বিত হচ্ছে বলে দাবি করেন তিনি। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ারও দাবি জানান তিনি। সংস্কার, বিচার আর পিয়ারের কথা বললে তারা বলেন যে আমরা নাকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছি। আমরা যদি তার কাউন্টার কথা বলি, আপনাদের যাদের কারণে সংস্কার বিলম্বিত হচ্ছে, নিজেরা যাদেরকে বড় মনে করেন, আপনাদের এইটার কারণেও তো নির্বাচন বিলম্বিত হচ্ছে। হে স্বার্থন্বেষী বাংলাদেশের মানুষ, ইসলাম প্রেমিক মানুষ এবং দেশপ্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। এদের তোরে, এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এই চাঁদাবাজ, খুনি, টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। জুলাই গণহত্যার বিচারের কাজে ধীরগতি, জুলাই সনদ ঘোষণায় তালবাহানা, শহীদ ও আহতদের প্রতি অবজ্ঞা সহ নানা অভিযোগ ফুটে উঠল জুলাইয়ে আহত ও নিহতদের স্বজনদের কণ্ঠে। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির উদ্যোগে শহীদ পরিবারদের নিয়ে হয় জাতীয় অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ আক্ষেপ করে বলেন, ঐকমত্য কমিশনে দিনের পর দিন আলোচনা হচ্ছে, কিন্তু যেটার অগ্রাধিকার পাওয়ার কথা সেটাই তলানিতে চলে যাচ্ছে। তাই দ্রুত জুলাই সনদ ঘোষণার তাগিদ দেওয়ার পাশাপাশি দলের পক্ষ থেকে আজীবন জুলাই যোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের 4 মামলার বিচার শুরু হয়েছে। আগামী 3 ও 4 আগস্ট শেখ হাসিনার বিপক্ষে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলেও জানান তিনি। তবে এত বড় আয়োজনে কোনো উপদেষ্টা উপস্থিত না হওয়ায় প্রধান উপদেষ্টা সহ অন্যান্যদের উপর ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। শত শত মায়ের বুক খালি হয়েছে, আমরা এই শহীদদের বিচার এখনো পাচ্ছি না কেন? আজকে 1 বছর হয়ে গেল, আমার দেহটা সেই ঘুণের পোকার মতো ঠোকরে ঠোকরে খাচ্ছে। ওই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওই হাসান মাহমুদ, ওদেরকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। শুধুমাত্র রায় ঘোষণা মানে গণহত্যার বিচার নাই। যেদিন আপনারা কোনো দলের হয়ে যাবেন, সেদিন আপনারা আর আপনাদের অধিকারের জন্য কথা বলতে পারবেন না। কারণ তখন নিঃস্বার্থভাবে আপনার এই বিচার, এই মৌলিক সংস্কার, আপনার এই পুনর্বাসন, আপনার এই নিরাপত্তা, এগুলোর পাশাপাশি দলীয় স্বার্থ দাঁড়িয়ে যাবে। আমরা আপনাদেরই একজন, আমাদেরকে আপনাদের সব পরিবার থেকে আলাদা করে ভাববেন না, মেহেরবানি করে। আমরা আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে অনুরোধ জানিয়েছি, আপনাদের সুখের দিনে আমাদেরকে স্মরণ না করলেও চলবে, কিন্তু দুঃখের দিনে আমরা যেন একটু পাশে দাঁড়াতে পারি, এইটুকু খবর আমাদেরকে দিয়ে, ইনফরমেশন দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন। সমস্ত সম্পদ যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনারা যা হারিয়েছেন তার ক্ষতিপূরণ হবে না। এই শহীদেরা তাদের জীবন যখন দিয়েছে, তাদের সামনে একটাই চিন্তা ছিল, কি করে এই দানবীয় শক্তিকে পরাজিত করা যাবে, কি করে একটি বৈষম্যহীন রাষ্ট্র ফিরিয়ে আনা যাবে, কি করে সেই রাষ্ট্র ফিরিয়ে আনা যাবে যেই রাষ্ট্রে আতঙ্কে দিন কাটাতে হবে না যে পেছন থেকে কখন কালো পোশাকের মানুষেরা এসে আমাকে তুলে নিয়ে যাবে। চলতি মাস থেকে জুলাই শহীদ পরিবার এবং আহতরা 20,000 টাকা করে ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম।
শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ নতুন করে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। সব রাজনৈতিক দলের পরামর্শে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ দমনে আরও বেশি কঠোর হচ্ছে। বিগত 9 মাসে সরকার 250 থেকে 300 আন্দোলন মোকাবেলা করেছে, যেখানে বেশ কিছু আন্দোলনে ফ্যাসিবাদ পুনর্গঠিত হওয়ার চেষ্টা করে। জুলাই অভ্যুত্থানে গেজেটেড শহীদ এবং আহতদের তালিকায় কিছু ত্রুটি রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দ্রুত সময়ের মধ্যে সেটি সংশোধন করা হবে। ওয়ারিয়র্স অব জুলাই চট্টগ্রাম আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং নিহত পরিবারের সদস্যরা অংশ নেন। পরে শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান করা হয়। শহীদ পরিবারদেরকে 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র দেওয়া হচ্ছে, যার 10 লক্ষ টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে। 772 জন 72টি পরিবারকে দেওয়া হয়েছে। 70টির মতো পরিবার এখনো প্রক্রিয়াধীন আছে, তাদের যাচাই বাছাই হচ্ছে। পারিবারিক নানান রকমের বিভাজন আছে বলে আমরা 1 to 1 কিংবা তাদের সাথে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে এটা নিষ্পত্তি করার প্রক্রিয়া চলছে। মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারদের যথাযথ ক্ষতিপূরণ দিতে সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার বিকেলে উত্তরা 12 নম্বর সেক্টরে বিমান দুর্ঘটনায় নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী সুমির পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামীতে আরও সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তী সরকার নানা কাজে জড়িয়ে পড়েছে মন্তব্য করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি জরুরি সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান ডক্টর মঈন খান। যেখানে গেলে সুচিকিৎসা পাওয়া যাবে, সরকারের যে দায়িত্ব আজকের অন্তর্বর্তীকালীন সরকার সেই দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করে, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা বিভিন্ন অনেক কাজে তারা জড়িয়ে পড়েছে, সেই বাহুল্য কাজে না গিয়ে তারা যেন সত্যিকারভাবে যেই সময়টুকু তারা এই দেশের দায়িত্বে রয়েছে সেই সময়টুকু তারা যেন দেশের মানুষের কল্যাণে ব্যয় করে এবং তারা যত দ্রুত সম্ভব অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে তারা যেন এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয়। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পিছনে কারোর দায় আছে কি না সে বিষয়ে তদন্ত প্রতিবেদন জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার দিয়াবাড়িতে মাইলস্টোন নিহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বলেন, অনতিবিলম্বে শিক্ষার নামে অবৈধ কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। এছাড়া বিমান দুর্ঘটনায় আহতরা ইবনে সিনা এবং ইসলামী ব্যাংকের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন বলেও জানিয়েছেন জামায়াতের এই নেতা। বিমান দুর্ঘটনায় নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার বাবা অভিযোগ করেন, স্কুল ছুটির পর যারা বাধ্যতামূলকভাবে কোচিং করান তারাই বেশি নিহত হয়েছেন। শিক্ষা কোনো বাণিজ্যের নাম না, ব্যবসার নাম না। শিক্ষা একটা মৌলিক অধিকার, এটা রাষ্ট্রেরই দায়িত্ব। ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামী যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতা পাই, শিক্ষার সকল কষ্ট আমরা ফ্রি করে দেব। শিক্ষা যদি ফ্রি চালাইতে না পারেন, শিক্ষা যদি ছাত্রদের জন্য আনন্দের না হয়, গার্জিয়ানদের জন্য আনন্দ, দেশ গড়বেন কিভাবে? গোপালগঞ্জ ও মাইলস্টোন ট্র্যাজেডিকে ঘিরে একটি জনগোষ্ঠী দেশে অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ তুলেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, সাংস্কৃতিক লড়াই এখনও শেষ হয়নি, এবার তরুণরাই নেতৃত্ব দেবে নতুন বিপ্লবে। কিন্তু সেই বিপ্লবকে মুছে দিতে একটি গোষ্ঠী ফায়দা নিচ্ছে। 2013 সালের শাহবাগ ন্যারেটিভ 2024-এ তরুণ সমাজ প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, গোপালগঞ্জ ও মাইলস্টোন ট্র্যাজেডিকে কেন্দ্র করে দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরিতে মদত দিচ্ছে ভারত। তার ভাষায়, রাজাকার স্লোগান ছিল জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। অনুষ্ঠানে বাংলা নামা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। স্লোগান দিয়েছে এক ধরনের প্রতিবাদ এগেইনস্ট দ্য ইট ইজ এ প্রোটেস্ট এগেইনস্ট দ্য ফ্যাসিস্ট রেজিম, বিকজ রাজাকারের নামে ইউজ করে অ্যাকচুয়ালি এই গভর্নমেন্ট বা এই দেশের যে বৃহত্তম জনগোষ্ঠী মুসলমান 90%,
তাদের উপরে পারসিকিউশন চালাচ্ছিল। এই যে 16 বছর ধরে মুসলিমদের উপরে বাংলাদেশে পারসিকিউশন চলেছে by using the Indian narrative or by using the narrative of রাজাকার, এটারই প্রোটেস্ট ছিল ওই দিনের সেই স্লোগান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, জুলাই আন্দোলন ছিল সামগ্রিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে। সে লক্ষ্যে অর্জনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সংস্কার কাজ বাস্তবায়ন করতে না পারলে সব কাজই ব্যর্থ হবে। শনিবার সকালে হোটেল সোনারগাঁয়ে জুলাই পুনর্জাগরণ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এমন কোনো জায়গা ছিল না, এমন অর্থনীতির সকল শ্রেণী হোক, সর্বোপরি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সামগ্রিকভাবে একটা দুর্বৃত্তায়ন করা হয়েছিল এবং এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সকলের একটা সামগ্রিক না বলার হচ্ছে জুলাই আন্দোলনের বহিঃপ্রকাশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ব্যাপকভাবে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের র্যাব 11-এর সদর দপ্তর ও নারায়ণগঞ্জ পুলিশ লাইন পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে তিনি একথা বলেন। এ সময় জুলাই গণ অভ্যুত্থানকে অনেক মামলা উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্ত কাজে বিলম্বিত হচ্ছে বলেও জানান তিনি। বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হবে। এর আগে সকালে র্যাব 11 সদর দপ্তরে পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং র্যাব সদস্যদের খোঁজ খবর নেন। পরে দুপুরে নারায়ণগঞ্জে পুলিশ লাইন পরিদর্শন করে বৃক্ষরোপণ করেন। এ সময় র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান, পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও জেলার পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সব অস্ত্রগুলি এখনও উদ্ধার করতে পারি নাই। আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনে আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করি। নিরাপদ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে, এই জন্য আমাদের কিন্তু এটা আরও বেশিভাবে দেখতে হয়। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লেগে যায়। সংস্কৃতি অঙ্গনে ভালোভাবে সংস্কারে অন্তত 5 বছর সময় দরকার। বর্তমানে সরকার অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই কাজ করছে বলেও জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে জুলাই আন্দোলন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্রের প্রিমিয়াম শোতে যোগ দিয়ে তিনি একথা বলেন। একই সাথে জুলাই গল্পগুলো যাতে হারিয়ে না যায় সেদিকে গুরুত্ব দেওয়া জরুরি বলেও মত দেন তিনি। অনুষ্ঠানে প্রিয়র মা, সহপাঠী বা সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ যোগ দেয়। এ সময় নির্মিত প্রামাণ্যচিত্রে বিভিন্ন ক্ষেত্রে তার অবদান তুলে ধরা হয়। একই সাথে সাংস্কৃতিক অঙ্গন থেকে শোক জানিয়ে বক্তারা ভবিষ্যতে আর কারোর সাথে যেন এমনটা না হয় সেটি নিশ্চিত করতে রাষ্ট্রের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। একটা ছেলে চলে যাওয়ার পরে, একটা মানুষ চলে যাওয়ার পরে যে মার জন্য এত সম্মান দিয়ে যেতে পারে, এটা আমি কখনো কল্পনা করিনি। যেই বাংলাদেশের জন্য আমরা আকুতি মিনতি করে বসে আছি যে ওই রকম বাংলাদেশ আমরা পাবো কি পাবো না আমরা জানি না, কিন্তু একজন মানুষ তো সেটার জন্য জান দিতে রাজি ছিল। সেই পরিস্থিতির পরেও তার উপরে যেই প্রামাণ্যচিত্র হচ্ছে সেটার জন্য তেমন লোক দেখার প্রয়োজন বোধ করেনি, এটা আমাকে কষ্ট দেয়। যেটা করলে আমাদের এন্টায়ার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বা প্রিয়র মতো আরো যারা স্বপ্নমান আছে তাদের জন্য জীবনটা অনেক সহজ হবে, তাদের কাজের ক্ষেত্রটা অনেক সুন্দর হবে। সেটা করবার জন্য যে ধরনের রিফর্ম দরকার, এটা আপনার অ্যাটলিস্ট 5 বছর লাগবে। এই 9 মাস বা 10 মাস বা 1 বছরের গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব না। রাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে শুরু করে সংসদেও আলেমদের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে মাশায়েখে বাংলাদেশের অবদান ও করণীয় শীর্ষক জাতীয় কনফারেন্সে যোগ দিয়ে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, শুধু স্লোগান দিলেই হবে না, জুলাই বিপ্লবের পর যে সুযোগ এসেছে আলেমদের তা কাজে লাগাতে হবে। একই সাথে দেশে কোনো ধরনের আইন চলবে তা দেশের আলেম সমাজ নির্ধারণ করবে।
এ সময় বিগত সরকারের সময় আলেমদের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিতের কথা উল্লেখ করে তিনি জানান, শুধু এই সরকার নয়, ভবিষ্যতে যারাই ক্ষমতায় এসে কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করতে চাইবে দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। অনুষ্ঠানে 313 মাশায়েখে বাংলাদেশ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি বাংলাদেশ সরকারের 22 জন উপদেষ্টার মধ্যে একজন, তো আমি তো গরম পানি ডেক্সির ভিতরে পড়ে গেছি। আমার ডানে বামে তো কেউ নাই সরকার পরিচালনায়। আরো মানুষ পাঠাতে হবে গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনে দিতে হবে, বিচার ব্যবস্থায় দিতে হবে, পুলিশিং ভিতরে দিতে হবে, ল এনফোর্সিং এজেন্সির ভিতরে লোক ঢুকাতে হবে, পার্লামেন্টে লোক পাঠাতে হবে। তখন আমরা এই দেশে কোরআন হাদিসের আদর্শ বাস্তবায়ন করতে পারব। এনবিআরকে ভাগ করলেই সমস্যা সমাধান হবে না এবং বরং পদ্ধতিগত কাঠামো ভাগের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। শনিবার এফডিসিতে কর ব্যবস্থাপনায় সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধি নিয়ে ছায়া সংসদে যোগ দিয়ে তিনি আরও বলেন, কর শিক্ষায় বিশ্বের দেশগুলো থেকে বাংলাদেশ পিছিয়ে আছে। কর শিক্ষা পাঠ্য বইয়ে যুক্ত করতে কাজ করছে বলেও জানান তিনি। বলেন, বর্তমান অডিট পদ্ধতিতে ভয়ের পরিবেশ তৈরি হয়। প্রযুক্তিগত দিন নিশ্চিতের মাধ্যমে এ ভয়ের নিরসন ঘটবে। কর ব্যবস্থা নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে হলে এনবিআরকে প্রযুক্তিগত দিকটি যুক্ত করতে হবে। যেই আইনগুলো আছে, যে কারণগুলো আছে, সেগুলো আসলে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি না। অনেক রকমের অনিয়ম, অনেক রকম অব্যবস্থাপনা, অনেক রকমের ডেভিয়েশন আমরা ইনস্টিটিউশনালি সহ্য করে যাচ্ছি। এখান থেকে আমাদের বেরোতে হবে, সেখানেও আমরা বড় একটা রেজাল্ট পেতে পারি। খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফের 2 গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। তবে গোলাগুলি হলেও নিহতের ব্যাপারে নিশ্চিত নন খাগড়াছড়ির জেলা প্রশাসক। শনিবার টেলিফোনে ওসি জানান, শুক্রবার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। ইউপিডিএফের একাংশের কমান্ডার বিপ্লব চাকমা এবং জেএসএস গ্রুপের একাংশের কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে আরেকটি দল জোড়া সিন্ধু কারবারের পাড়ায় মুখোমুখি হয়। এ সময় দুপক্ষের গোলাগুলিতে ইউপিডিএফের সামরিক শাখা পিপলস লিবারেশন আর্মির 4 সদস্য নিহত হন বলে দাবি করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে নিহতের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। যাচাই বাছাই চলছে। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করল ইউনিভার্সিটি টিচার্স লিংক নামের নতুন সংগঠন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ক্যাফেটেরিয়ায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির নেতারা বলেন, রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা ও চিন্তার স্বাধীনতা নিয়ে এগিয়ে নিতে হবে। শুরু থেকেই শিক্ষকদের জাতীয় সংগঠন হিসেবে কাজ করবে এই সংগঠন সংশ্লিষ্টরা। সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান আতাউর রহমান বিশ্বাস। পেশাদার শিক্ষক সংগঠনটি শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা রক্ষা, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার পরিবেশ নিয়ে কাজ করবে। চট্টগ্রামে 10টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল দিনব্যাপী বিজ্ঞান মেলা। নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় 3টি গ্রুপে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 1000 খানেক শিক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞান ও পরিবেশ ভিত্তিক প্রায় 180টি প্রজেক্ট উপস্থাপন করেন শিক্ষার্থীরা। মেলার উদ্বোধন করেন স্কুলটির পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আফামা আতিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আগামীর পৃথিবীর জন্য শিশুদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। মাইসরি স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার নিহতদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল করেছে সংযুক্ত আরব আমিরাতের আজমন্ড বাংলাদেশ সমিতি। শুক্রবার সমিতি কার্যালয় আহ্বায়ক
মোহাম্মদ আব্দুল কুদ্দুস সভার সভাপতিত্ব করেন। সদস্য সচিব কামাল হোসেন সুমনের পরিচালনায় এ সময় সমিতির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। এ সময় শারজাহ বাংলাদেশ সমিতি ও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের অনীহার অভিযোগ গাজায় সামরিক অভিযান তীব্রতা বাড়াতে ইসরায়েলকে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ড সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন হামাস চুক্তি চায় না, এমন পরিস্থিতিতে কাজ শেষ করার বিকল্প নেই। ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি প্রদানের পরিকল্পনার বিরোধিতা করে ট্রাম্প জানান, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর বক্তব্য কোনো গুরুত্ব বহন করে না। ইতিমধ্যে নেতানিয়াহু জানিয়েছেন, জিম্মিদের ফেরত আনার পাশাপাশি গাজায় হামাস শাসন শেষ করার লক্ষ্যে বিকল্প পরিকল্পনা বিবেচনা করছে ইসরায়েল। এদিকে অনাহার ও অপুষ্টিতে গাজায় প্রাণ হারিয়েছেন আরও 9 ফিলিস্তিনি। যুদ্ধ শুরুর পর প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 122 জনে। উপত্যকায় দুর্ভিক্ষ ঠেকাতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। থাইল্যান্ড কম্বোডিয়া সামরিক সংঘাতে উভয় পক্ষের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। 3 দিন ধরে চলা সংঘাত 13 বেসামরিক নাগরিক সহ 6 সেনাকে হারিয়েছে ব্যাংকক। বিপরীতে 8 বেসামরিক নাগরিক সহ 12 সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে নমপেন। এমন পরিস্থিতিতে জাতিসংঘের থাইল্যান্ডের কাছে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন কম্বোডিয়ার রাষ্ট্রদূত। উত্তেজনা কমিয়ে আনতে প্রতিবেশী 2 দেশকে আহ্বান জানিয়েছে আঞ্চলিক জোট আসিয়ান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দাবি, সীমান্ত থেকে সেনা প্রত্যাহার ও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া, তবে এটি কার্যকরে কিছুটা সময় চাওয়া হয়েছে। সীমান্ত নিয়ে বিরোধের জেরে ধরে গেল বৃহস্পতিবার থেকে সামরিক সংঘাতে জড়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার এই 2 দেশ। এবার খেলার প্রসঙ্গ। এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। সেপ্টেম্বরের 9 তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এবারের আসর। এবারের এশিয়া কাপের নির্ধারিত আয়োজক ভারত, যদিও রাজনৈতিক কারণে দৃষ্টিতে যেতে আগ্রহী না পাকিস্তান। আর সে কারণে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর সরে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই এবং আবু ধাবিতে হবে 8 দলের এই ক্রিকেট আসর। সেপ্টেম্বরের 9 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত চলবে ক্রিকেটের এই বড় আসর। বাংলাদেশ খেলবে বি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। এই গ্রুপে আছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান, তাদের সঙ্গে আরব আমিরাত এবং ওমান। 2026 টি-20 বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপও হবে টি-20 ফরম্যাটে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে তারুণ্যের উৎসবকে সামনে রেখে সারা দেশে শুরু হচ্ছে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ। এছাড়া বিশ্ব কাবাডির অন্যতম বৃহৎ কমপ্লেক্স নির্মাণের প্রথম ধাপে বাংলাদেশ। 20 বছরের জন্য গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্স লিজ হিসেবে পেয়েছে ফেডারেশন। ইন্টারন্যাশনাল স্টাইলে আমরা একটা একাডেমি করতে চাই, আমার আইকেএফ একেএফ এর সাথে সম্মিলিত নিয়ে দেশি বিদেশি কিছু এঙ্গেজমেন্ট এখানে থাকবে। তো এটা আমরা খুব শীঘ্রই কনসেপ্ট পেপার তৈরি হচ্ছে, খুব শীঘ্রই আমরা এটা স্টার্ট করব। জিমনেশিয়াম বলতে গেলে ইনডোরের মতো আছে, সুইমিং পুল আছে, যদিও সুইমিং পুলটাকে আমাদের রেডি করতে হবে। আরও অন্যান্য গ্রাউন্ড আছে, 2টা বড় বড় মাঠ আছে, এগুলো সব কিছু মিলে আমরা একটা পরিকল্পনা করছি, সেটাও আপনাদেরকে জানাবো। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।